বাড়িটার সামনে দাঁড়াতেই কেমন যেন একটা খটকা লাগলো। দেখে তো মনে হয় এ বাড়িতে কেউ থাকে না। দরজার কড়া নাড়িয়ে দাঁড়িয়ে রইলাম। দরজাটা একটু পরে খুলেই মুখ বের করলেন এক বৃদ্ধ মহিলা। কি ব্যাপার, কি চাই বাবা? আমি আসলে একটা পাবলিশার্স থেকে আসছি। এটা মিস্টার সুশোভন রায়ের বাড়ি তো? হ্যাঁ, সুশোভন আমার ছেলে। আচ্ছা, আপনি আসুন। বৃদ্ধ মহিলা দরজা খুলে আমায় ভেতরে ঢুকিয়ে আবার দরজা বন্ধ করে দিলেন। তারপর বললেন, ওই সামনের সিঁড়িটা দিয়ে ওপরে উঠে যান, ওপরেই আমার ছেলে আছে। বলেই ভদ্রমহিলা নিচের তলায় একটা ঘরের দিকে চলে গেলেন। আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে চারপাশটা লক্ষ্য করলাম। দোতলায় একটা ঘর, তার দরজা যতদূর সম্ভব ভেজানোই রয়েছে। আমি সেই দরজায় ঠকঠক করতেই একজন পুরুষের গলার স্বর ভেসে এলো। কে? আমি সুমন দাস। আমি আসছি নিউ পাবলিশার্স থেকে। আসলে আপনি আমাদের একটা গল্প পাঠিয়েছিলেন, সেটা আমাদের বেশ পছন্দ হয়েছে। তাই আপনার কিছু গল্প নিয়ে আমরা একটা বই পাবলিশ করতে চাইছি। সেই ব্যাপারেই আপনার সাথে কথা বলতাম। ভেতর থেকে আর কোনো কথা ভেসে এলো না। একটা পায়ের শব্দ আস্তে আস্তে দরজার ওপারে এসে থামল। তারপর দরজা খুলে যেতেই এক উস্কো খুস্কো চুল, পরনে বহুদিনের জামা কাপড় এমন এক ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তবে তার মুখে একটা সামান্য হাসি লেগে আছে। নমস্কার, ভেতরে আসুন। নমস্কার। ভেতরে গিয়ে কিন্তু দেখি কেমন অগোছালো ঘরটা, বিছানার ওপর জামা কাপড় রয়েছে, দেওয়ালে টিকটিকি ঘুরে বেড়াচ্ছে। তাছাড়া ঘরের রংটা যেন বহুদিন আগে, কেমন একটা সোদা সোদা গন্ধ ঘরটায়। আসলে ঘরের সেভাবে যত্ন করা হয় না তো, আর কেউ আসেও না, তাই ঘরটা একটু পরিষ্কার হয়ে আছে। আপনি, হ্যাঁ, এই চেয়ারটায় বসুন। একটা হাতল ভাঙা চেয়ারের উপরে আমি বসলাম। সুশোভনবাবু আমার পাশে বিছানার উপরে বসে হাত দিয়ে তার চুলটা সামান্য ঠিক করে নিতে নিতে বললেন, বলুন, কি যেন বলছিলেন বই পাবলিশ করার ব্যাপারে? আপনি আমাদের দপ্তরে একটা গল্প পাঠিয়েছিলেন। গল্পটার নাম যতদূর মনে হয় সুধন্য বাবুর কবিতা। গল্পটা আমাদের বেশ ভালো লেগেছে, আর তাই আমরা চাইছি এই গল্পটা এবং আপনার আরও কিছু গল্প নিয়ে একটা বই প্রকাশ করতে। আমার গল্প নিয়ে বই প্রকাশ করা হবে তা ভালো, কিন্তু বড্ড দেরি হয়ে গেল যে। দেরি হয়ে গেল মানে? সুশোভনবাবু, আপনি কি অন্য কাউকে গল্পগুলো প্রকাশ করার অনুমতি দিয়ে দিয়েছেন? না না, কেউ আর এলো কোথায়, আপনি প্রথম। তবে আপনি বোধহয় উপরে আসার আগে সিঁড়ির নিচেটা ভালো করে দেখেননি, তাই না? ভদ্রলোকের কথায় আমি এবার কেমন যেন অবাক হয়ে গেলাম। সিঁড়ির নিচে কি দেখব? হ্যাঁ, একবার সিঁড়ি দিয়ে ওঠার সময় কেমন যেন পচা গন্ধ পাচ্ছিলাম একটা। তাছাড়া তো আর কিছুই ছিল না। কেন বলুন তো, সিঁড়ির নিচে কি ছিল? হাসতে হাসতে তার হাসিটা কেমন যেন একটা অট্ট হাসিতে পরিণত হতে শুরু করলো আস্তে আস্তে। এতক্ষণ একটা জানলা দিয়ে সামান্য আলো ঘরের ভেতরে এসে পড়ছিল। হঠাৎ কোনো এক অদ্ভুত উপায়ে সে জানলাটা একবার বন্ধ হতে লাগলো আর একবার খুলতে লাগলো। আমি চমকে উঠলাম। এ কি হচ্ছে? এ কি হচ্ছে সুশোভনবাবু? সুশোভনবাবু আমার দিকে ফিরে তাকালেন।
তারপর যেন অতি কষ্ট করে বললেন, এক্ষুনি এক্ষুনি একবার নিচে গিয়ে সিঁড়ির তলাটা দেখে আসুন। তাহলে তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমার মাথার ভেতর কেমন যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। সুশোভন বাবু আমার দিকে তাকিয়ে আছে, অথচ তার চোখের দৃষ্টি কেমন যেন পাথরের মতো। তার মুখের হাসিটা কেমন যেন থমকে গেছে এখন। একটা ব্যাপার এতক্ষণ পরে লক্ষ্য করলাম, এতক্ষণে একবারও কিন্তু সুশোভন বাবুর চোখের পাতা পড়েনি। তিনি এবার উঠে দাঁড়ালেন। আসুন আমার সঙ্গে। টেনে উঠে দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আমি মন্ত্রমুগ্ধের মতো যেন তার পিছু পিছু চললাম। তার পেছনেই সিঁড়ি দিয়ে নেমে এসে সিঁড়ির ঘোরানো জায়গাটাই এসে দাঁড়ালাম। একবার সিঁড়ির তলায় উঁকি মেরে দেখুন তো সুমন বাবু। আমি সিঁড়ির তলায় উঁকি মারতেই আমার বুকের ভেতর রক্ত যেন ঠান্ডা হয়ে বরফ হয়ে গেল। এ কি দেখছি আমি? ঘোরানো সিঁড়িটার নিচের স্বল্প জায়গায় অন্ধকারে পড়ে আছে। ওটা কি? দুটো মৃতদেহ পড়ে আছে সিঁড়ির নিচের জায়গাটায়। বড্ড দেরি করে এলেন সুমন বাবু, বড্ড দেরি করে এলেন। কতদিন ধরে কত জায়গায় নিজের লেখা গল্প নিয়ে গেছি, কেউ কিছুই করতে যায়নি। সবাই আশ্বাস দিয়ে গেছে শুধু, আর আমি করে গেছি অপেক্ষা। তারপর আর কিছুই করার ছিল না। এই বাড়িটা বন্দুক দিয়েছিলাম একজনের কাছে, সেটাও ছাড়াতে পারিনি। কাল তারা বাড়িতে এসে আমাদের ওপর চড়াও হলো। আমারও মাথা এমনিতেই খারাপ ছিল, হাত উঠে গেল। তারপর তারা আমাদের দুজনকে মেরে এই সিঁড়ির তলায়। আমায় ছেড়ে দিন প্লিজ, আমায় কিছু করবেন না প্লিজ, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। আপনার কোনো ক্ষতি আমরা করব না সুমন বাবু, তবে দেখবেন আমাদের মতো এমন অনেকেই স্বপ্ন দেখতে ভালোবাসে। তাদের স্বপ্নের জন্য তারা সব কিছুই করতে পারে, কিন্তু তাদের একদিন এভাবে হারিয়ে যেতে না হয় তা আপনি দেখবেন। সুমন বাবু, দয়া করে দেখবেন। আমার চোখের সামনে দুজন যেন আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। আমি হুটোপাটা করে বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে বাড়িটার দিকে তাকাতেই মনে হলো আগের চেয়েও যেন বেশি ভগ্ন আর দুর্দশা বাড়িটার গায়ে লেগে আছে। রাস্তায় এসে পড়তেই মানুষের মধ্যে মিশে যেতে ভয়টা আমার একটু কমে এলো। আমি বলে উঠলাম, আমি চেষ্টা করব সুমনবাবু, আপনার মতো আর কাউকে যেন এমন পরিস্থিতিতে আর কখনোই পড়তে না হয়। আমি চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন। কঠোর সঞ্চিত মোর জীবন ভরে বুকু বাসনায় প্রাণপণে যাই বঞ্চিত করে বাঁচালে মোরে না চাহিতে মোরে যা করেছ দান আকাশ
যাই বঞ্চিত